একটা শহরে যখন পাখি থাকে না তাহলে বোঝা যায় সেই শহর কিন্তু পরিচ্ছন্ন না, সেই শহর অবশ্যই বাসযোগ্য না। আগে ছিল 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এখন কিন্তু নাই। এখন শুধু বোঝা যায় কয়েকদিনে একটা শীতকাল আছে আর খুব গরমকাল, মাঝে মাঝে বৃষ্টিকাল। যে আমাদের গার্মেন্টস সেক্টরে একটা হঠাৎ করে রেভুলেশন হয়েছে, প্রচুর গাছ লাগাতে হবে। তারা কিন্তু কার্বন বাজেট করে তারপরে গার্মেন্টসটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করছে। একটা এয়ার কুলার যখন একটা রুমে চলে, যত ডিগ্রি টেম্পারেচার আপনাদের কমানোর জন্য চিন্তা করছেন, তত ডিগ্রি টেম্পারেচার কিন্তু বাইরে বাড়িয়ে দিচ্ছে। যে সময়ে গরম পড়ার কথা সেখানে গরম নাই, শীতকালে শীত নাই, সেটা। আমাদের সাথে রয়েছেন শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রফেসর আবুল ফায়েজ মোহাম্মদ জামাল উদ্দিন স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে পরিবেশের যে পরিবর্তনগুলো হচ্ছে, আমরা প্রায় সবাই এর ভুক্তভোগী। শুধু সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ এমন কেউ না, সবাই মোটামুটি ভুক্তভোগী। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে ফেস করছেন, কিভাবে দেখছেন? এই বিষয়গুলোর মূল কারণ হিসেবে বলতে গেলে আমরা প্রায় ছোটবেলা থেকেই পড়ে আসছি, এই যে গরম বেড়ে চলেছে, মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, এগুলোর প্রধান কারণ হিসেবে দায়ী করা হয় গ্লোবাল ওয়ার্মিংকে। তো এই গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝাচ্ছে, আপনি যদি একটু বিস্তারিত আমাদের বলতেন, এর সাথে আমরা কিভাবে খাপ খাওয়াতে পারি সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করতেন। আপনি যে কথাটা বলেছেন এটা খুব সুন্দর এবং সময় উপযোগী। বিষয়টা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে? আমরা যদি শুধু ঢাকা শহরকে যদি চিন্তা করি, খেয়াল করে দেখেন যে কিছুদিনের মাঝেই শীতকাল থেকে গরমকালে চলে আসলো এবং এখন কিন্তু প্রচণ্ড গরম। এটা আরও হয়তো আগামী বছর আরও বেশি গরম হবে। এইভাবে যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা মূল কিন্তু কারণ হচ্ছে একটাই, যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আর এই বেড়ে যাচ্ছে কিন্তু অটোমেটিক বাড়ছে না, এই বাড়ার পিছনে কিন্তু আমাদের কৃতকর্ম আছে, আমরা জড়িত এটার সাথে, মানবসৃষ্ট কারণ। এখানে মজার যে জিনিসটা হচ্ছে সেটা হলো, খেয়াল করে দেখেন, আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছি, আমরা রাস্তাঘাট বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, এবং এইগুলো বিল্ডিং বানাতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে কিন্তু গাছ কেটে ফেলছি। গাছ কেটে ফেলার কারণে আমাদের কিন্তু বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে। আর ভেঙে যাওয়ার কারণেই বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়েছে, অক্সিজেন কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আরবান হিট আইল্যান্ড অথবা ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং সবগুলো কিন্তু জড়িত। খেয়াল করে দেখেন, একটা এয়ার কুলার যখন একটা রুমে চলে, যত ডিগ্রি টেম্পারেচার আপনাদের কমানোর জন্য চিন্তা করছেন, তত ডিগ্রি টেম্পারেচার কিন্তু বাইরে বাড়িয়ে দিচ্ছে। মানে এইভাবেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা তৈরি হচ্ছে। এবং যার ফলশ্রুতিতে কী হচ্ছে বাংলাদেশে আমরা দেখি, খেয়াল করে দেখেন, বাংলাদেশে আগে ছিল 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এখন কিন্তু নাই। এখন শুধু বোঝা যায় কয়েকদিনে একটা শীতকাল আছে আর খুব গরমকাল, মাঝে মাঝে বৃষ্টিকাল থাকে। গরমটা আমরা বেশি বুঝি, আর এইটার ফলশ্রুতিতে কিন্তু আমরা সাফার করছি অনেক রকমের। এক নম্বর হচ্ছে যে কৃষিজ ফসলের উৎপাদনশীলতা কমে গিয়েছে, ফসলের রোগবালাই বেড়ে গিয়েছে, পোকামাকড়ের আক্রমণ বেড়ে গিয়েছে। আর মানব স্বাস্থ্য, সেটা তো আমরা বুঝতেই পারছি না, আমরা অসুস্থ হচ্ছি বিভিন্ন কারণে। এবং পরিবেশ কিন্তু টোটালি চেঞ্জ হওয়ার কারণে এখন কিন্তু সব জায়গায় খেয়াল করে দেখেন, সব বেশি সময় ধরে এটা কিন্তু আছে। আপনি যে কথাটা বলছেন যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সাস্টেনেবিলিটি কমে যাচ্ছে আমাদের সব কিছুই, খেয়াল করে দেখেন, আমি যদি একটা ছোট্ট বিষয়কে নিয়ে কথা বলতে চাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর জিনিসটা। যে আমাদের যে বর্তমান চিফ অ্যাডভাইজার আছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যার, উনি কিন্তু 3-0 কথা বলেছেন। 3-0 ভিতরে একটা জিরো হচ্ছে কার্বন ইমিশন। মেইন কারণটা হচ্ছে কার্বন ইমিশনের কারণেই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং ডক্টর ইউনুস বলছেন এটাকে রিডিউস করতে হবে কার্বনটাকে, এবং সেটাই কিন্তু ডক্টর ইউনুসের কথাটা সময় উপযোগী, এবং আমরাও কিন্তু এই বিষয় নিয়ে আজকে কথা বলছি এখানে। আচ্ছা স্যার, আপনার কাছে যদি একটু জানতে চাই, তরুণরা তো এখন প্রায় সকল সেক্টরেই অনেক অ্যাক্টিভ, তারা অনেক ভূমিকা রেখে চলেছে, তাদের ভয়েসটাকে রেজ করছে, কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত যে সমস্যা, এক্ষেত্রে তরুণরা কিভাবে ভূমিকা রাখতে পারে বা কোন পদক্ষেপগুলো নিলে তারা সেটাকে বেশি কার্যকর বলে ভাবতে পারে? ক্লাইমেট চেঞ্জের প্রথম ঘটনাটাই হলো যে কৃষির উপরে প্রভাব পড়েছে। কৃষির উপযোগী প্রভাবটার মেইন কারণটা হচ্ছে আমাদের সময়ে, যে সময়ে গরম পড়ার কথা সেখানে গরম নাই, শীতকালে শীত নাই, সেটার জন্য, যার ফলশ্রুতিতে কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে। সেই জায়গাটায় খেয়াল করে দেখেন,
আমরা যারা ইয়াং যারা যেই মানুষগুলো আছে তারা কিন্তু খুব সাফারার। খেয়াল করে দেখেন রাস্তাঘাটে সব জায়গায় কিন্তু তারা সাফার করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি এই ইয়াং যে গ্রুপটাকে যদি কাজে লাগাতে পারি, কাজ যেমন হতে তারা হচ্ছে রিনিউয়েবল এনার্জি তারা কাজ করতে পারে, অথবা জৈব কৃষি প্রযুক্তি চালু করতে পারে তারা, অথবা তারা কিন্তু এখানে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং তৈরি করতে পারে। যদি এমন করে চিন্তা করি যে আমাদের কৃষিতে যদি আমরা খেয়াল করি প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড ব্যবহার করছি, কৃষক কিন্তু তার কাছে আছে ইনসেক্টিসাইড, সে ব্যবহার করছে, ফলশ্রুতিতে ওইখান থেকে ধুয়ে সেটা কিন্তু চুয়ে চুয়ে পুকুরে চলে যাচ্ছে, সেখানে ব্যাঙ্গাচি মারা যাচ্ছে এবং আমাদের যে দেশীয় মাছগুলো সেগুলো মারা যাচ্ছে। এইভাবে কিন্তু টোটাল পরিবেশকে নষ্ট করছে। সেই জায়গায় যদি আমরা যদি সামাজিক একটা যদি আন্দোলন তৈরি করতে পারি, অথবা আমরা যদি ইয়াং জেনারেশনকে ইনভলভ করতে পারি এবং তাদেরকে যদি এই জায়গাতে যে জৈব প্রযুক্তি, অথবা এমনও হতে পারে যে আইওটি বেসড টেকনোলজি তারা নিয়ে আসতে পারে ইয়াং, সেগুলো যে টেম্পারেচার কত বাড়ছে এই ফসল উৎপাদন করতে পারবে কিনা, ইনসেক্টিসাইড দিতে হবে কিনা, অথবা সোন এমনও হতে পারে। যেমন একটা রেভলিউশন বাংলাদেশে কিন্তু হয়েছে, খেয়াল করে দেখেন যে আমাদের গার্মেন্টস সেক্টরে একটা হঠাৎ করে রেভলিউশন হয়েছে, প্রচুর গাছ লাগাতে হবে। তারা কিন্তু কার্বন বাজেট করে তারপরে গার্মেন্টসটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করছে এখন, সেটাও একটা প্রযুক্তি তৈরি করে নিয়ে আসছে। এইরকমভাবে সরকারের এবং ইয়াং জেনারেশন যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু আমরা এই ক্লাইমেট চেঞ্জ এগুলোতে ফেস করতে পারবো। হ্যাঁ, ইয়াং জেনারেশন অলরেডি হচ্ছে তাদের ভয়েসটাকে রেইজ করার ট্রাই করছে। যেমন হচ্ছে আমরা যদি ক্লাইমেট স্ট্রাইকের কথা বলি, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, আপনি যে রিনিউয়েবল এনার্জির কথা বললেন, তাদের কিন্তু সেখানে দাবি থাকে মূলত রিনিউয়েবল এনার্জিকে সামনে নিয়ে আসা। এই যে ফসিল ফুয়েলের বদলে যাতে রিনিউয়েবল এনার্জিটাকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ রিনিউয়েবল এনার্জির কোনো শেষ নেই, এটা আমরা ইউজ করতে পারবো, আমরা অনেক সুবিধা পাবো। তো এভাবে তারা হচ্ছে তাদের ভয়েসটাকে রেইজ করছে, অলরেডি করছে, শুরু করেছে কাজ। তো আশা করছি তাদের ভয়েসটাকে তারা পলিসি মেকার পর্যন্ত নিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে আমাদের সবার দাবি তরুণ হিসেবে। তো স্যার, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, গ্রিন জবস, এই যে গ্রিন জবস টার্মটার সাথে আমি বললাম, গ্রিন জবস টার্মটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি? এই গ্রিন জবস বলতে আসলে কি বোঝায়, এবং তরুণরাই গ্রিন জবসের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারে নিজেদেরকে? খুব সহজ। গ্রিন জব মানে কি? পরিবেশ রিলেটেড কৃষি, এই সাথে এবং পরিবেশের যে খাপ খাওয়ানোর টেকনোলজি ডেভেলপ করা, এগুলোর সাথে যারা জড়িত, প্রফেশনালি জড়িত থাকে, যেমন তারা এটাতে জব করবে। পরিবেশ বান্ধব সাস্টেনেবিলিটি এগ্রিকালচার অথবা সাস্টেনেবিলিটি কালচার অথবা যে কোনো জায়গায়, সেই জায়গায় যারা জব করবে সেই জায়গাতেই আমরা এটাকে বলি গ্রিন জব। মানে সে গ্রিন রিলেটেড, পরিবেশ রিলেটেড সব কাজগুলিকে আমরা গ্রিন জব বলছি। সেখানে খেয়াল করে দেখেন একটা ইয়াং জেনারেশন যদি তাদের, বাংলাদেশে প্রচুর জনসংখ্যা, এই জনসংখ্যাকে শুধুমাত্র ছোট অংশ যদি আমরা এই গ্রিন জবের ভিতরে ইনভলভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ক্লাইমেটটা আছে টোটালটা চেঞ্জ করতে পারবো। কারণ আমি খেয়াল করে দেখেন এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারে, রিনিউয়েবল এনার্জিতে সেট করতে পারে, তারপর ক্লাইমেট রিলেটেড যে ক্লাইমেট রেজিস্ট্যান্স ভ্যারাইটি ডেভেলপ করার জন্য, এই সবগুলো কিন্তু ইয়াংরা পারে। এবং এইটাতে কিন্তু স্কোপ রয়ে গিয়েছে। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন সারা পৃথিবী যখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে, ক্লাইমেট রেজিস্ট্যান্ট রেজিলিয়েন্স নিয়ে কাজ করছে, তখন আমরা মাত্র শুরু করেছি। এবং সেই জায়গাটাতে আমাদের মতো বয়স্ক যারা আছে তাদেরকে বাদ দিয়ে ইয়াংদেরকে যদি ইনভলভ করা যায়, এবং সেখানে কিন্তু প্রচুর জব রয়ে গিয়েছে। ইচ্ছা করলেই সেদিন একটা মানে নিউজ পড়লাম যে ইয়াংরা তারা চিন্তা করছে যে ইনসেক্টিসাইড ব্যবহার না করে কিভাবে তারা অন্য অর্গানিক রেমেডিস দিয়ে অর্গানিক ওয়েতে তারা ইনসেক্ট কন্ট্রোল করবে। অথবা আমরা যে আমরা যদি শুধুমাত্র ইলেকট্রিসিটি ক্ষেত্রে বলি, আমরা কিন্তু 2041 সালে কিন্তু 40% আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জিতে নিয়ে যেতে হবে। সেই জায়গাতে কিন্তু আমাদের ইয়াং জেনারেশন প্রচুর কাজ করার স্কোপ আছে। তো এই বিভিন্ন জায়গায় যদি আমরা ইয়াংকে ইনভলভ করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের সাস্টেনেবিলিটি, আমাদের পরিবেশ, আমাদের যে ইকো এনভায়রনমেন্ট আছে, সব কিছু কিন্তু আমরা সাস্টেন করতে পারবো। জি স্যার, অবশ্যই। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, যদি তরুণরা গ্রিন জবসে নিজেদেরকে দক্ষ করে তুলতে চায়, তাহলে তারা কোন প্রশিক্ষণের দিকে মনোযোগী হতে পারে, বা কোন প্রশিক্ষণ করলে আসলেই কাজে দিবে জিনিসটা? গ্রিন জবের স্কোপ কিন্তু অনেকগুলো রয়ে গিয়েছে। আমি কিন্তু বলছি রিনিউয়েবল হতে পারে, আইটি সেক্টরে হতে পারে, আইওটি সেক্টরে হতে পারে, সবগুলো দিয়েই কিন্তু এই পরিবেশ রিলেটেড
সব কাজগুলো করা যেতে পারে। তো সেই জায়গাতে ইয়াংদেরকে যদি ইনভলভ করতে হয়, সরকারের প্রথম যে প্ল্যানটা করতে হবে, তাদেরকে সেটাতে দক্ষ করে তুলতে হবে। ইয়াং জেনারেশন সেই জবগুলো করার জন্য দক্ষ করার কাজ হচ্ছে প্রথমে ট্রেনিং করাতে হবে। আর যদি সবচেয়ে ভালো হয়, ইউনিভার্সিটি বা টেকনিক্যাল কলেজগুলো যেখানে আছে, সেখানে এই অর্গানিক অথবা রিনিউয়েবল এনার্জি তৈরি করার যত কিছু আছে সেগুলো যদি তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে ইয়াংরা, এবং তারা কিন্তু মোটিভেশন করতে হবে যে আগামী প্রজন্মকে আমরা সুস্থ রাখার জন্য আমাদের ইয়াংরা কিন্তু দায়িত্ব নিতে হবে। তখনই কিন্তু তারা এটা ইনভলভ হবে, এবং তাদেরকে ট্রেনিং এবং এডুকেশনের মাধ্যমে কিন্তু ইনভলভ করা যেতে পারে। অ্যাড করে দেওয়া, অ্যাড করতে হবে। প্রশিক্ষণ লাগবেই, প্রশিক্ষণ ছাড়া চলবে না। আরেকটা জিনিস আছে কি, আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা যখন এই রকম ইকো অথবা সাস্টেনেবল এগ্রিকালচার, সাস্টেনেবিলিটি এগুলো নিয়ে যারা কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, তাদেরকে যদি সরকার কোনো রকমের ফিনান্সিয়াল সাপোর্ট, এইরকম কোনো কিছুতে সাপোর্ট দিতে পারে, তাহলে কিন্তু তারা এটার ভিতরে খুব বেশি ইনভলভ হবে। যেমন আরবান ফার্মিং বা বিজনেস মডেল নিয়ে যদি এগুলো নিয়ে যদি কাজ করে, ট্রেনিং লাগবে। পাশাপাশি ফিনান্সিয়াল সাপোর্ট কীভাবে পেতে পারে, ব্যাংকিং লিটারেসি তাদের মাঝে দরকার আছে। আচ্ছা স্যার, বাংলাদেশের গ্রিন ইকোনমি এখন কোন পর্যায়ে রয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ এক্ষেত্রে কতদূর এগিয়ে আছে বা কোন অবস্থানে রয়েছে? সারা পৃথিবীতেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখি, সমান তালে কিন্তু আমরা চলছি পৃথিবীর সাথে। কেমন করে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। যখন আমাদের গার্মেন্টস সেক্টর খুব বেশি ভালো করলো, তখন কিন্তু ওইখানে একটা ইম্পোজ করা হলো যে কার্বন বাজেট করে দিতে হবে। তুমি এই প্রোডাকশন, গার্মেন্টস সেক্টরে প্রোডাকশন করছো, ওষুধ সেক্টরে প্রোডাকশন করছো, এই প্রোডাকশন করতে গিয়ে যে পরিমাণে কার্বন ইমিশন করছো, সেটা কার্বনটাকে তুমি রিডিউস করছো কিনা, ট্র্যাপ করে নিচ্ছ কিনা। বাংলাদেশে কিন্তু এখন 200 ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই গ্রিন ইকোনমিতে তারা ইনভলভ হয়েছে। তার পাশাপাশি যারা, আমরা কিন্তু গার্মেন্টস সেক্টরে প্রচুর জিনিস কিন্তু আগে ফেলে দিতাম, এখন কিন্তু রিইউজ করছে, সেটাও কিন্তু একটা ভালো পদক্ষেপ বাংলাদেশে। খেয়াল করে দেখেন, আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু আমরা দেখতাম না যে বাংলাদেশের ছাদ বাগান এমন জনপ্রিয় হতো। খেয়াল করে দেখেন, প্রচুর পরিমাণ ছাদ বাগান হচ্ছে, যেটার জন্য ঢাকা শহরে কার্বনের পরিমাণ যেমন করে বাড়ছিল, এখন কার্বনের পরিমাণ কমছে, অক্সিজেনের পরিমাণ বাড়ছে। শুধুমাত্র ছাদ বাগানিরা কিন্তু এটা ইন্ট্রোডিউস করছে। সো ছাদ বাগানেরও কন্ট্রিবিউশন আছে এখানে, সেটাও কিন্তু একটা ভালো বাংলাদেশের রেগুলেশন হয়েছে গ্রিন ইকোনমির উপরে। আমার কাছে মনে হয় যে এটা যদি সরকার আরেকটু বিভিন্ন রকমের প্রণোদনার মাধ্যমে যদি ছাদ বাগান এবং এগ্রিকালচার সেক্টর একটু ডেভেলপ করে, তাহলে দেখা যাবে পরিবেশ অনেক সুন্দর হবে, আমরা অনেক কন্ট্রিবিউট করতে পারবো। আচ্ছা স্যার, নতুন তরুণ উদ্যোক্তাদের জন্য গ্রিন ইকোনমিতে কি কি সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? ইকোনমি বলতেই অর্থনৈতিক এবং গ্রিনের সাথে পরিবেশ জড়িত, পরিবেশ রিলেটেড কিন্তু প্রচুর স্কোপ রয়ে গিয়েছে বাংলাদেশে। আমি যদি বলি যে আমাদের এগ্রিকালচার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের স্বাস্থ্য, সব কিছু জায়গায় কিন্তু পরিবেশ রিলেটেড, এবং এখানে অনেকগুলো কাজ করার আছে। একটা যদি বাস্তবায়ন করা, খেয়াল করে দেখেন একজন উদ্যোক্তা বা একজন ইয়াং চিন্তা করলো যে আমরা এইরকম করব যে আমাদের ফেলে দেওয়া অনেক এগ্রিকালচার প্রোডাক্ট আছে, যেগুলো প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি বাই প্রোডাক্ট, সেগুলো তো আমরা কিছু নষ্ট করে ফেলছি। যেমন পাইনঅ্যাপেল ছিলানোর সময় পাইনঅ্যাপেলের খোসাটা নষ্ট করছি, অথবা আমরা যদি শুধু খেয়াল করি যে গোবরটাকে যখন আমরা পুড়িয়ে ফেলছি, সেখানে কিন্তু একটা ইয়াং জেনারেশন তারা কিন্তু বললো যে না, এটাকে ভার্মি কম্পোস্ট করি। অথবা ইয়াং জেনারেশন, আমি দেখেছি ভিএসওর অনেকগুলো কাজ আমি দেখেছি, তারা কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করছে। আবার কেউ এখান থেকে ভার্মি কম্পোস্ট থেকে তারা এনার্জি তৈরি করছে। এরকম কাজগুলো কিন্তু প্রচুর রয়ে গিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়, ইয়াংরা যদি সম্পৃক্ত হয় বিভিন্ন জায়গায়, তারা প্রোডাকশনে কাজ করতে পারে, তারপরে কার্বন ইমিশন বন্ধ করার জন্য, এটাকে এনার্জিতে রূপায়ণ করার জন্য সেগুলো কাজগুলো করতে পারে। অথবা যে আমরা ইনসেকটিসাইড বেশি পরিমাণে ব্যবহার করছি, তার জন্য ইনসেকটিসাইড ব্যবহার না করে এগ্রিকালচার প্রোডাকশন করতে পারে, জৈব পদ্ধতিতে কৃষিতে যেতে পারে। অথবা আমাদের যে প্লাস্টিক দূষণ হচ্ছে বাংলাদেশে, প্রচুর পরিমাণে দূষণ, এবং শুধু প্লাস্টিক না, মাইক্রো প্লাস্টিকও কিন্তু আমাদের দূষণ করছে। এই দূষণগুলোর বিরুদ্ধে তারা কিন্তু কাজ করতে পারে। এমনও একটি গবেষণা দেখা গিয়েছে যে মাইক্রোপ্লাস্টিক বাতাসের সাথে মিশে আমাদের শরীরের ভিতর চলে যায়, এতে আমাদের যে গর্ভবতী মারা থাকে তাদের অনাগত বাচ্চার
ক্ষতির জন্য, প্রতিবন্ধকতার জন্য এটি অত্যন্ত শুধুমাত্র বাচ্চার কথা বললেন কেন, আমাদের মতো আমাদের শ্বাসের সাথে ঢুকছে, জেনারেল মানুষরা, সাধারণ মানুষরা খেয়াল করে দেখেন প্রতিনিয়ত ইনহেল করছে। আরেকটা জিনিস হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে যেমন আমরা ওয়ান টাইম গ্লাস দিয়ে পানি খাই অথবা চা খাই, অথবা দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলো আমি দেখেছি যে প্রচুর পরিমাণে তরকারি পলিথিনের ভিতরে নিয়ে গিয়ে রুমে নিয়ে খাচ্ছে, পলিথিনের ভিতরে পলি ব্যাগের ভিতরে নিয়ে যাচ্ছে, অথবা ডাল নিয়ে চলে যাচ্ছে। এই যে গরম জিনিসটা নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু মাইক্রোপ্লাস্টিক রিলিজ হচ্ছে, খাবারের সাথে মিশে যাচ্ছে এবং সেটাকে আমরা খাচ্ছি। এটা পানির সাথেও মিশে যায় যখন আমরা ওয়ান টাইম গ্লাসে করে চা বা কফি খাচ্ছি, পানি খাচ্ছি। সেটাতে এই মাইক্রোপ্লাস্টিক শুধুমাত্র আমাদের মানে কি পরিমাণে যে হ্যাজার্ড তৈরি করছে, এটা শুধুমাত্র আমাদের না, মজার ব্যাপার হচ্ছে কি এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু মাছের পেটে যাচ্ছে। হ্যাঁ, ওই মাছই আবার মানে যেগুলো হচ্ছে গরু ছাগল এগুলোর পেটে যাচ্ছে, আবার সেগুলো থেকে আস্তে আস্তে আমরাও কিন্তু শরীরে দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে কি এই সব বিষয় নিয়ে কিন্তু আমাদের ইয়াংদেরকে কাজ করতে হবে। এবং আমার কাছে আমার একটা জিনিস আছে যে আমরা এখানে লিখে একটা বই দেখাচ্ছি, কৃষিতে মানে সাস্টেনেবল এগ্রিকালচার কীভাবে তৈরি করা যায়। এটা ভিএসও একটা ট্রেনিং ম্যানুয়াল, এবং এই ম্যানুয়ালটার ভিতরে কত রকমভাবে ইয়াং জেনারেশন এগ্রিকালচার সেক্টরে কতগুলো কন্ট্রিবিউট করতে পারে, সব জায়গায় তারা কিভাবে কন্ট্রিবিউট করবে, সব কিছু কিন্তু এই ট্রেনিং মডিউলটা থেকে আমরা ইনক্লুড করেছি সবচেয়ে খুবই সুন্দর করে। এবং একটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখেন, প্রচুর পরিমাণে খাবার পচে যাচ্ছে, আমরা বাজারজাত করতে পারছি না। বাজারজাতে কন্ট্রিবিউট করতে পারে, স্টোরেজে কন্ট্রিবিউট করতে পারে, প্যাকেজিংয়ে করতে পারে, এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু সবগুলো কিন্তু পরিবেশ রিলেটেড। তো সবগুলো খাদ্য পরিবেশ সব কিছু মিলিয়ে তো ইয়াংরা বা এই যে ভলান্টিয়াররা যদি কাজে ইনভলভ হয় তাহলে দেখা যাবে আমরা কিন্তু এইগুলো সাস্টেইন হবে, আদারওয়াইজ কিন্তু সাস্টেইন হবে না, নীতিতেই থাকবে শুধু। আমরা চাচ্ছি যে ইয়াংরা এটার সাথে জড়িত হোক, বাস্তবায়ন হবে ইয়াংদের, অবশ্যই এটা করুক, এটা আমি চাই। আচ্ছা স্যার, আপনার কাছে যদি জানতে চাই বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এখন গ্রিন ইনোভেশনের কি কি রয়েছে? বাংলাদেশে সত্যি করে বলছি যে বাংলাদেশে কিন্তু ইয়াং জেনারেশনে খুব কাজ করছে। যেমন আইওটি বেসড একটা, আমরা মনে করতো আইওটি মনে হয় আমরা করতে পারবো না, এখন আইওটি বেসড প্রচুর জিনিস কিন্তু ইয়াংরা ডেভেলপ করছে, যেগুলো হচ্ছে আমাদের পরিবেশকে সহজ করে দিচ্ছে। যেমন হচ্ছে আইওটি দিয়ে তারা কিন্তু কখন পানিটা দরকার লাগবে, পানি নষ্ট করলে কিন্তু আমার পরিবেশ নষ্ট হবে, গাছে কতটুকু পানি লাগবে তারা আইওটি দিয়ে মেজার করে দিচ্ছে। অথবা অ্যাক্সেস নিউট্রিয়েন্ট, আমরা অ্যাক্সেস নিউট্রিয়েন্ট ব্যবহার করছি কিনা, বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করছি কিনা, অথবা প্রয়োজন আছে কিনা সেটা দিয়েও তারা কিন্তু ব্যবহার করছে। মানে সব জায়গায় কিন্তু তারা কিন্তু নতুন নতুন টেকনোলজি নিয়ে আসছে, শুধু এগ্রিকালচার না, সব জায়গায় পরিবেশ থেকে স্বাস্থ্য থেকে সব জায়গায় কিন্তু নিয়ে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য থেকে পরিবেশের সব জায়গাতে কিন্তু কন্ট্রিবিউট করছে। আমার কাছে মনে হয় যে ইয়াংরা এই জেনারেশন, আগামী জেনারেশনকে ভালো রাখার জন্য এই জেনারেশন খুব কাজ করছে এবং তাদের সাকসেস অনেক কিছু আছে। জি স্যার। স্যার আপনি যে বললেন এই যে কৃষিতে ইয়াংদের হচ্ছে ইনভলভমেন্ট জরুরি, তারা হচ্ছে কিভাবে বাস্তবায়ন করতে পারে, শহরে কৃষিতে বা আরবান ফার্মিংয়ে তারা কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? আরবান ফার্মিং কত রকমের হতে পারে, আমরা খেয়াল করে দেখেন আরবানে ফার্মিং করার মতো জায়গা আসলে নাই। সাধারণত আরবানে দেখা যায় রোড সাইড প্ল্যান্টেশন, তারপর ডিভাইডারের প্ল্যান্টেশন, হাউস হোল্ডের প্ল্যান্টেশন, এগুলোই আছে, ব্যালকনিতে কিছু প্ল্যান্টেশন। তো ফার্মিং যখন করতে হয় তখন আমাদের কাছে চলে যেতে হয় রুফটপে, কারণ ওখানে কিন্তু স্পেস খালি আছে। সেই জায়গাতে দেখা গিয়েছে যে কেউ কেউ ইয়াংরা তার কবুতর লালন পালন করছেন, কেউ কেউ দেখা যাচ্ছে কোয়েল পাখি লালন পালন করছেন, কেউ হচ্ছে সবজি বাগান করছেন, কেউ ফলের বাগান করছেন, সেদিন বাগান, সে অনেক কিছু করছে। এবং এটা কিন্তু ইকোনমির ভিতরে খেয়াল করে দেখেন, আজকে আমার 2টা শসা লাগতো, 4টা টমেটো লাগতো, সেই টমেটো কিন্তু আমি গাছ থেকে পেড়ে খাচ্ছি, আমার ইকোনমিতে কিন্তু কন্ট্রিবিউট করছে। এবং অ্যাক্সেস হলে কিন্তু আমি সেলও করতে পারছি, এই সিস্টেমটাও কিন্তু এখন ঢাকা শহরে আছে। স্টোরেজ করতে পারছি, অথবা আমি যদি কিছু না পারি আমি তো নেইবারকে দিতে পারছি, রিলেটিভকে দিতে পারছি। সেই জায়গাতে কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে এই আরবান ফার্মিং। আরবান ফার্মিংয়ের এবং সব মজার ব্যাপার হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কিন্তু আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন আছে তারা কিন্তু ঢাকা শহর অথবা বড় বড় সিটিগুলোতে ছাদ বাগান করার জন্য বিভিন্ন প্রজেক্ট দিচ্ছে এবং ছাদ বাগানটাকে তদারকি করছে, এবং কারো যদি ড্রাম লাগে, ফার্টিলাইজার লাগে, সেগুলো কিন্তু ম্যানেজ করছে। সেগুলো কিন্তু খুবই পজিটিভ দিক।
আমার কাছে মনে হচ্ছে যে সেটাও একটা কন্ট্রিবিউট করছে আমাদের পরিবেশের উপরে। জলবায়ু পরিবর্তন, এই যে পরিবর্তনটা, এটা মোকাবেলায় ঢাকা শহরের রুফটপ গার্ডেনিংটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই রুফটপ গার্ডেনিং দিয়ে কি মোকাবিলা করা সম্ভব আমাদের পরিবর্তনটাকে? আমি একটা ছোট্ট গল্প বলি। জি স্যার। গল্পটা হচ্ছে এরকম যে আমি যখন আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি প্রয়াত মেয়র আনিসুল হকের সাথে কাজ করতাম, সেই সময় একটা গল্প। হঠাৎ করে উনি বললেন যে ঢাকা শহরকে কেমন করে আমি পরিষ্কার করব, সুন্দর করব কিভাবে। আমি বললাম কেন, কি সমস্যা কোথায়? বলে যে রাস্তার পাড়ে খালি জায়গা পেলেই মানুষ দাঁড়িয়ে যায় বাথরুম করার জন্য। তা আমি বললাম তখন যে দেখেন, সহজ বুদ্ধি আছে, সেই যেন দাঁড়াতে না পারে সেই সব ব্যবস্থাগুলো আপনি করে দেন। আমি বললাম যে তখন রাস্তার পাড়ে যেই জায়গাতে খালি জায়গা আছে, যেখানে মানুষ দাঁড়িয়ে ওয়াশরুম করতে পারে, সেই জায়গাটা আপনি নার্সারি বানিয়ে ফেলেন। বললো যে ভালো তো, আইডিয়াটা খুব সুন্দর। উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন এবং দেখেন এখন রাস্তার পাড়ে পাড়ে নার্সারি আছে দেখে যত্রতত্র মানুষ দাঁড়াতে পারে না। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এখন পাখির কথা বলি। পাখি কেন কমে গেল বাংলাদেশে? আপনি সুন্দরভাবে বলেছেন যে পাখির খাবার দরকার এবং তার ঘর দরকার, আবাসস্থল দরকার। আমরা যে গাছগুলো এখন লাগাচ্ছি সেই গাছগুলোতে পাখি কিন্তু নিরাপদে বসতে পারে না এবং সেখান থেকে খাবার পায় না। কিন্তু আজ থেকে কিছুদিন আগে চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর 15 বছর আগে তখন প্রচুর পরিমাণে বট গাছ ছিল ঢাকা শহরে। ঢাকা শহরে প্রচুর বট গাছ ছিল এবং বট ফল, পাকুড়ের ফল, এইগুলো কিন্তু পাখির খাবার ছিল, যার জন্য পাখিগুলো ওখানে খেত। সন্ধ্যায় গিয়ে ওই গাছের, আমরা বলি যে গর্তের ভিতরে বা খোরলের ভিতরে পাখিগুলো ওখানে মানে বাসা করে তারা থাকতো। এটা আমরা দেখেছি, ফলগুলো পড়ে থাকে পাখি। এটাই হচ্ছে ইন্টারেস্টিং, এটাই হচ্ছে পরিবেশ। আমার এটাই হচ্ছে ইকোলজি। আমরা এটাই চেয়েছিলাম যে পাখি থাকবে। পাখি থাকলে আমাদের পরিবেশে কী লাভ? পাখি কিন্তু আমাদের ময়লাগুলো পরিষ্কার করে খাচ্ছে। সেটা একটা জিনিস। একটা শহরে যখন পাখি থাকে না, তাহলে বোঝা যায় সেই শহর কিন্তু পরিচ্ছন্ন না, সেই শহর অবশ্যই বাসযোগ্য না। ঢাকা শহরকে বাসযোগ্য করতে হলে পাখিরও অবস্থান করতে হবে। আপনি কিন্তু যে কথাটা বলেছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে ঢাকা শহরে পাখি কেন চলে গেল। এখন আমরা পাখি দেখতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেতে হয়, সেটা কিন্তু সেই জায়গায়। তো আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমরা প্ল্যান করেছি যে ওই গাছগুলো প্রাধান্য দিয়ে ঢাকা শহরকে সুন্দর করতে হবে, যেই গাছে পাখির খাবার হবে, পাখি ঘুমাতে পারবে, বাসস্থান হবে এবং পরিবেশকে সুন্দর রাখবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, ছাদ বাগানের কথা বললেন। ছাদ বাগানে কিন্তু আপনার কথাটাই বলছি আমি, যে মানুষের মনের খোরাক দিচ্ছে। খেয়াল করে দেখেন, অফিস থেকে এসে একজন মানুষ, একজন হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, অফিস থেকে এসে সে ছাদ বাগানে গেল একটু দেখার জন্য। ওখানে এক কাপ চা খাচ্ছে আর দেখলো তার বাগান বিলাসে ফুল ফুটেছে। হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, একজন ছাদে চলে গেল, ওখান থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে দেওয়া হলো, তারপর পরিবেশটা ভালো হয়ে গেল। মানে শুধুমাত্র আমি শুধু বলতে চাচ্ছি যে পরিবেশ না, মনের পরিবেশও সুন্দর হয় গাছপালা দিয়ে। এখন আসি অন্য কথায়। আমি একটা জিনিস সবসময় ভাবছি এবং এটা সরকারের কাছে আমি জানি যে এই অনুষ্ঠানটা দেখবে, অনেকেই দেখবেন। আমার কাছে যেটা মনে হয় যে এই রকম যদি একটা প্ল্যান করি আমরা বড় বড় সিটিগুলোতে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পল হচ্ছে ধরেন ধানমন্ডি, বনানী, গুলশান। ইয়াং যে মানুষগুলো আছে, ভলান্টিয়ারগুলো আছে, তারা যদি, হ্যাঁ ওরা বিশাল জেনজি, তার হ্যাঁ এরা যদি এইরকম একটা প্ল্যান করে, ধানমন্ডি এলাকায় সব বাসায় বাসায় যেখানে গাছ লাগানো জায়গা আছে প্রত্যেকটা বাসায় 2-3টা করে কৃষ্ণচূড়া গাছ দিয়ে আসলো ধানমন্ডি এলাকায়, ঠিক আছে। বনানী এলাকায় গিয়ে কয়েকটা জারুল গাছ দিয়ে আসলো বাসায় বাসায় গিয়ে, যার প্রয়োজন আছে, আপনার জায়গা লাগানোর জায়গা আছে। গুলশান এলাকায় গেল হচ্ছে সোনালু গিয়ে দিয়ে আসলো। ফলশ্রুতি ঘটনাটা কি হবে বলেন তো? দেখবেন ধানমন্ডি এলাকায় কৃষ্ণচূড়ায় লাল হয়ে গিয়েছে, বনানী এলাকায় জারুল ফুলে পার্পল কালার হয়ে গিয়েছে, গুলশান এলাকায় আমাদের সোনালুতে হলুদ কালার হয়ে গিয়েছে। এভাবে কিন্তু এক একটা এলাকা কিন্তু আমরা কালার করে ফেলতে পারি। গাছ উপহার দেওয়া, পরিবেশের জন্য গাছের লাগানো, এগুলো কিন্তু মনের খোরাক। আপনি কখনই মনে করবেন না যে এটা টাকা পয়সা দিয়ে কেনা যায়, এটা মনের খোরাক। সেই জায়গাতে আমার কাছে মনে হয় আমরা যদি ইয়াং জেনারেশনগুলো খুব চেষ্টা করি ঢাকা শহরকে অথবা এইরকমভাবে বড় বড় সিটিগুলোতে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি, তাহলে যেমন আমরা পরিবেশে ভালো থাকবো, পাখিরা ভালো থাকবে, পরিবেশ ভালো হবে, পরিবেশ দূষণ হবে না,
আমাদের যে পার্টিকুলেট ম্যাটেরিয়ালস মানে ছোট ছোট বালিকণা ধুলো বালিকণা সেগুলো কমে যাবে, হ্যাঁ সেগুলো কমে যাবে এবং ফলশ্রুতিতে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আমরা সুন্দরভাবে শ্বাস নিতে পারবো, আমরা সুস্থ থাকবো সবাই, এবং ডাক্তার কাছে দৌড়াতে হবে না। গাছের সাথে সম্পর্ক কিন্তু অনেক সুন্দর। জি স্যার, এই গাছের যে একটা পরিষ্কার বাতাস, নির্মল বাতাস, অবশ্যই। এটাই আমরা সবাই চাই। ও গাছ লাগানোর আরেকটা বেনিফিট আছে, সাউন্ড পলিউশন। যেই পরিমাণে আমরা হর্ন বাজাই, আমরা কিন্তু এখনো হর্ন বাজানো বন্ধ করতে পারি নাই, যদিও সরকার চেষ্টা করছে হর্ন বাজানো। সরকার কিন্তু পলিথিনটাকে কন্ট্রোল করার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না আপাতত। সরকারের পাশাপাশি কিন্তু আমাদেরও চেষ্টা করতে হবে যে আমরা যেন পলিথিন বেশি করে ইউজ না করি, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আমরা ওয়ান টাইম প্লাস্টিক যেগুলো বলি, এই প্লাস্টিকটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমরা যদি পার্থক্য করে এটাকে ব্যান করে দেই তাহলে কিন্তু সলভ হবে বলে আমার ধারণা। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে পরিবেশ কিন্তু একার না, পরিবেশ আমাদের সবার, আমাদের সবার। এর যে ভুক্তভোগী, যে আমরা সবাই সাফার ফলে যে করছি, ক্ষতিটা হচ্ছে, এর ভুক্তভোগী আমরা সবাই, সবাই সবাই সাফারার। এর জন্যই যে কাজটা করতে হবে, এটাকে সামাজিক আন্দোলন করতে হবে। হ্যাঁ, আপনি শুধুমাত্র একজনকে ইনভলভ করলে হবে না, এখানে বয়স্ক মানুষ থেকে শুরু করে ইয়াং মানুষ শুরু করে এবং বাচ্চাদের স্কুলে স্কুলে সবাইকে একটু আপনাকে ইনক্লুড করি। মেট্রো রেল অথবা এমআরটি রাস্তা করার জন্য যে পরিমাণে গাছ আমরা কেটেছি, অনেক বড় বড় গাছ কেটে ফেলেছি, অনেক পুরনো গাছ কেটে ফেলেছি। পুরনো গাছ মানেই হচ্ছে বড় গাছ, বড় গাছ মানেই হচ্ছে বেশি পরিমাণে ক্যানোপি, বেশি পরিমাণে পাতা, বেশি পরিমাণে লিফ এরিয়া, এবং বেশি পরিমাণে ফটোসিনথেসিস হচ্ছে, বেশি পরিমাণে অক্সিজেন বেশি দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কম আছে, তত বেশি। যেহেতু অনেকগুলো বড় গাছ কেটে ফেলেছি, এখন আমাদের কিন্তু এটাকে কার্বন বাজেটটা করা দরকার। কার্বন বাজেট করতে হবে যে কি পরিমাণে কার্বন ইমিশন করছি, আমরা রিডিউস করতে পারছি কিনা। তো সেই বাজেটটার দিকে নজর দিতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আমি দেখেছি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখেছি, মেট্রো রেল বা এমআরটির জন্য যে গাছগুলো কাটা হয়েছে তার সাপ্লিমেন্ট গাছ লাগানো দরকার। এখন সাপ্লিমেন্ট গাছ কয় রকমের করতে পারি। একটা হচ্ছে যে আমরা বড় বড় গাছ লাগাতে পারি, আবার কখনো কখনো আমরা ছাদ বাগানে ছোট ছোট গাছ লাগাতে পারি, বড় গাছে কিছু সমস্যা আছে। মেট্রো রেলের নিচে যে আমাদের পিলারগুলো আছে সেই বরাবর যদি আমরা গাছ লাগাই তাহলে বড় গাছ লাগানো যাবে না। আবার সেখানে কিন্তু ফল গাছ লাগানো যাবে না, ফল গাছ লাগালে কিন্তু দুর্ঘটনা করতে পারে। তাহলে সেই গাছে কি ধরনের গাছ লাগাবে? যেই গাছগুলো ঝোপালো হবে, পাতা প্রচুর পরিমাণে, পাতা থাকবে প্রচুর পরিমাণে, এবং পাতা ডিফোলিয়েশন মানে পাতা ঝরে পড়বে না। গাছ সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেভাবে করে যদি আমরা মেট্রো রেলের নিচের জায়গাটাও যদি আমরা সবুজ করতে পারি, এবং যেখানে আশেপাশে যে জায়গাগুলো আছে যেগুলো বড় গাছ লাগানো যাবে, একটা বট গাছ হতে পারে, একটা পাকুড় গাছ হতে পারে, একটা কৃষ্ণচূড়া হতে পারে, এরকমভাবে বিভিন্ন গাছ যদি বড় গাছ লাগাই তাহলে কিন্তু যেই গাছগুলো আমরা মেট্রো রেল করার জন্য গাছ কেটেছি সেটা সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু আমরা ওই কার্বন বাজেটটা কিন্তু আমরা করতে পারতাম। জি, শুধু গাছ লাগালেও হবে না, এটা রক্ষণাবেক্ষণটা খুবই জরুরি। সরকার কিন্তু বেশ কয়েকবার গাছ লাগিয়েছে, এবং সেগুলো দেখা যাচ্ছে কেউ দেখা যাচ্ছে কাপড় শুকানোর জন্য ব্যবহার করছে, সেগুলো রক্ষা হয়নি। তো আমাদের এখানে সামাজিক, আমি প্রথমেই বলেছি যে কোনো কাজ করতে হলে সামাজিক উদ্যোগ নেওয়া দরকার, সবাইকে সম্পৃক্ত করা দরকার। আমি একটা এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এইরকম, আমরা ভালো ব্যবসায়ী হলে আমরা বলি যে সিআইপি মানে ব্যবসায় সে অনেক কিছু কাজ করেছে, তাকে আমরা প্রাইজ দিই। এইরকমভাবে যদি লোকাল কমিশনার আছে, তার এরিয়া আছে, সেই এরিয়ার ভিতরে যদি কমিশনার ঘোষণা করে, প্রত্যেকটা কমিশনার ঢাকা শহরে বড় বড় সিটিগুলোতে, যে আমার এলাকায় যারা সবচেয়ে ভালো ছাদ বাগান করবে তাদেরকে আমি অ্যাওয়ার্ড দিব, 3 জনকে আমি অ্যাওয়ার্ড দিব, এই এলাকায় 3 জন, ওই এলাকায় 3 জন, ওই এলাকায় 3 জন, এইভাবে যদি অ্যাওয়ার্ড দেওয়ার সিস্টেমটা চালু হয়, লোকেশন ভিত্তিক কমিশনার যিনি আছেন উনি উদ্যোগটা নেবেন, এই এলাকার গণ্যমান্য মানুষগুলোকে নিয়ে ছাদ বাগানের বেস্ট ছাদটাকে তারা 3টা ছাদকে অ্যাওয়ার্ড দিবে। এইভাবে যদি একটা সুন্দর উদ্যোগ নেওয়া যায় তাহলে দেখবেন ঢাকা শহরে কিছুদিনের মাঝে একটা রেভুলেশন তৈরি হবে, সবাই অনুপ্রাণিত। এটা হবে হচ্ছে সামাজিক একটা আন্দোলন, এবং এই আন্দোলনটা যদি শুরু করে, খেয়াল করে দেখেন
সামাজিক আন্দোলন যে কত সুন্দর অনেক বড় জায়গায় নিয়ে যায়, সেটা কিন্তু ওই যে খাল কাটা অনুষ্ঠানে একবার সামাজিক আন্দোলন হয়েছিল, আমরা কিন্তু অনেক খাল কেটেছিলাম। ঠিক একই রকমভাবে যদি আমরা এই ছাদ বাগানিটাকে কমিশনার এলাকা ভিত্তিক আমরা যদি করতে পারি, তাহলে দেখবেন ঢাকা শহরে ছাদ বাগান হবে, কার্বন ডাইঅক্সাইড কমবে, অক্সিজেন বেড়ে যাবে, বাতাসের যে পার্টিকুলেট ম্যাটেরিয়ালস আছে, ধুলাবালি ঘুরে বেড়াচ্ছে, এটা কম হবে, শব্দ দূষণ কমে যাবে, আমরা নিঃশ্বাস নিতে পারবো ভালো, আমরা সুস্থ থাকবো। আমার কাছে মনে হয় যে এভাবে কিন্তু একটা সামাজিক আন্দোলন করা যেতে পারে।